ফরাসি উপনিবেশিকতার সময়ে গড়ে ওঠে এই শহর। এখনো এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সেই ফরাসি ঐতিহ্য। তবে এই চন্দননগর আরো একটি বিশেষ কারণে বিখ্যাত, তা হলো এখানকার আলোকসজ্জা, যা ছাড়া কলকাতার পুজো কার্যত অসম্পূর্ণ। সেই সমস্ত আলোক শিল্পীরা কলকাতার পুজো মণ্ডপকে সাজিয়ে তোলেন বিভিন্ন নতুন নতুন কারুকার্যে। এই শিল্পীদের অজানা গল্প শুনবো আমরা, তাদের আলোয় ভরা কাহিনীতে গড়ে উঠবে আজকের পর্ব। চন্দননগরের আলোর ইতিহাস বলতে বেশিরভাগ মানুষই জগদ্ধাত্রী পুজোর আলোর প্রসঙ্গ আনে, কিন্তু চন্দননগরের আলোর ইতিহাস বহু আগে, যখন এখানে দুর্গ তৈরি হয়েছে 1696 সালে। আমরা বলতে পারি যে অষ্টাদশ শতকের শুরু থেকে এখানে বাণিজ্য খুব বাড়ে। তখন এখান দিয়ে যখন অন্ধকার নদীর ভেতর দিয়ে কোনো জাহাজ যেত, তখন ছোট ছোট জাহাজ যেত এখান দিয়ে, তারা দেখতো উজ্জ্বল আলোকমালা সমস্ত, সেগুলো ইলেকট্রিসিটি নয়, মশাল জ্বলতো। সে আমলের যে লণ্ঠন, পর্তুগিজরা যে লণ্ঠন ব্যবহার করতো, সেই লণ্ঠন জ্বলতো এবং তারা বলতো ওই দেখ চন্দননগরের আলো দেখা যায়। তারা এসেই চন্দননগরের ঘাটে তাদের ডিঙি নোঙর করতো। আচ্ছা, রাত্রেও করতো? হ্যাঁ, রাত্রেও করতো, 24 ঘন্টা। এইখান থেকে চন্দননগরের আলোর সৃষ্টি। 19 শতকের গোড়া থেকে চন্দননগরে এই আলোক শিল্প শুরু হয়। তখন ছিল হ্যাজাক বাতি, এখন পরিণত হয়েছে এলইডি বাল্বে। কিন্তু এই শিল্প এখন এক অন্য মাত্রায় পৌঁছে গেছে শহর কলকাতার পুজো মণ্ডপে। শুধু শহর কলকাতা নয়, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এই শিল্পীরা পৌঁছাচ্ছেন তাদের এই আলোক শিল্পকে নিয়ে। এক অন্য মাত্রায় নিয়ে গেছেন এখানকার শিল্পীরা এই আলোকসজ্জার ব্যবসাকে। শিল্পী তপন ঘোষের স্টুডিওতে রয়েছি আমরা, যেখানে এক নতুন ধরনের আলোকসজ্জায় সাজিয়ে তোলার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শেষ। ইতিমধ্যেই শহর কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে সেই সমস্ত আলোকসজ্জা। এবছর দর্শকদের মন কাড়বে শহর কলকাতার একাধিক পুজো মণ্ডপের আলো, যেখানে এই সমস্ত শিল্পীরা তাদের বিভিন্ন শিল্পকলাকে তুলে ধরবেন এক অন্য মাত্রায়। শুরুতে তো হয়েছিল সেই টিউবলাইট কাঁধে করে নিয়ে যাওয়া, তার আগে হ্যাচাক হয়েছিল, হ্যাচাক থেকে টিউবলাইট থেকে আস্তে আস্তে টুনি বাল্বে পরিণত হয়েছে, টুনি বাল্ব থেকে এখন এসছে এলইডিতে কনভার্ট হয়েছে। এখন এলইডিটাকে আবার ক্যাপ টুনি মানে ক্যাপ লাগিয়ে আমরা টুনি বাল্বের মতন দেখতে আকৃতিটা আবার তৈরি হয়েছে। এটা চন্দননগরের একটা ফ্যাসিনেশন, যে এই টুনি বাল্বের মতন দেখতে, অথচ ওদের প্লাস্টিকের কভার দেয়া। এবারে নিয়েছি কলকাতার শুকবৃষ্টি নিউ টাউনে সার্বজনীন দুর্গোৎসব, আর নিয়েছি আপনার গাঙ্গুলি বাগান বাঘাযতীনের অপোজিটে বড় পুজো। আচ্ছা, নিয়েছি বাটানগরে আখড়া উৎসব পরিবার বলে হচ্ছে ওখানে। আচ্ছা, আর করছি আপনার আমাদের মেট্রোপলিটনে কাজ করছি, আর করছি আপনার গারুলিয়া বাবুঘাট, যেটা 100 ইয়ার্স আছে এবারে, তার লাইট তো লাগানো আরম্ভ হয়ে গেছে। করোনা যে সময়তে স্টার্ট হয়েছিল আর কি, করোনা এসে গেছে মার্কেটে, তখন আমাদের কাজের অবস্থা খুবই খারাপ, মানে কোনো বারোয়ারি কন্ট্যাক্ট হচ্ছে না, প্যান্ডেল হবে না, লাইটিং হবে না, এরকম একটা জায়গা। কিন্তু খুবই করুণ, মানে এত করুণ অবস্থা, মানে এরকম যায়নি। কিন্তু টাটা কোম্পানিতে আমরা সেই বছর বরাত পেয়েছিলাম কাজের, সেখান থেকে আমরা কিছু পয়সা পেয়েছিলাম। যাই হোক, আমাদের লেবার লোকজন সব চলে গেছিলো। তো এইভাবেই করোনাটা খুব করুণই গেছে, মানে খুব ভালো যায়নি। এখন তাই তুলনায় আমাদের 22, 23, 24, 25 যা গ্যাস চলছে আর কি, খুবই ভালো অবস্থা। 25এও আমরা ভালো কাজ নিয়েছি, কোনো অসুবিধা নেই। শুধু আলোই নয়, আলোকে ফুটিয়ে তোলার জন্য চাই নকশা। লোহার কাঠামোর নকশায় সাজানো হয় চন্দননগরের এই সব আলো, যে আলোর ঐতিহ্য লুকিয়ে আছে ইতিহাসে। পর্তুগিজরা এখানে খুব ফানুস ওড়াতো। চাইনিজরা ছিল একটা চাইনিজদের একটা অঞ্চল ছিল এখানে গোন্দলপাড়ায়, একটা বাড়িকে এখনও চীনে বাড়ি বলা হয়। ওরা কিন্তু ফানুসের নানা রকম আলোর কাজ কারবার করত। তাহলে আমরা দেখছি যে একেবারে বন্দরের আলোকমালা থেকে ধীরে ধীরে নানা রকমের বিচিত্র আলোকসজ্জায় সেজে উঠছে চন্দননগর। কোনোটা পর্তুগিজদের কাছ থেকে আসছে, কোনোটা ফরাসিদের কাছ থেকে আসছে, কোনোটা ব্রিটিশদের কাছ থেকে আসছে, কোনোটা চাইনিজদের কাছ থেকে আসছে। এর পরের যে যুগটা, যখন গ্যাসের যুগ এলো, কার্বাইডের যুগ এলো, সেটা একটা যুগ। আমরা গোটা 19 শতকের শেষ থেকে বিশেষ করে আর 20 শতক পর্যন্ত, 20 শতকের মাঝামাঝি পর্যন্ত গ্যাস কার্বাইডের আমরা আলো দেখেছি।
আজ চন্দননগরের হয়তো বন্দর নেই, ওই আলো দূর থেকে কেউ বলে না ওই চন্দননগরের আলো, ওই ঘাটে গিয়ে নৌকা ভেড়াই, চলো জাহাজ ভেড়াই। কিন্তু আজকে লোকে বলে জগদ্ধাত্রী পুজোর ভাসানের আলোর কথা বলে, দুর্গাপুজোর ভাসানের আলোর কথা বলে, এবং সমস্ত বিশ্বে আজকে রাশিয়া থেকে শুরু করে যেখানে উৎসব মুখর যে রাত্রিগুলো, সেই রাত্রিগুলোকে ফোয়ারার মতো সাজিয়ে রাখে চন্দননগরের আলো। চন্দননগরের ফরাসি সংস্কৃতির ছোঁয়া আজও মিলবে এই গঙ্গা পাড়ের স্ট্র্যান্ডে। বৃষ্টি ভেজা গঙ্গা জানে সেই সব গল্প। গল্পের খোঁজে ঘুরছি আমরাও, আর পেয়েও গেছি তার খোঁজ। এই মুহূর্তে রয়েছি চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পী বাবু পালের স্টুডিওতে, যেখানে বছরের পর বছর ধরে এই আলোকসজ্জা পাড়ি দেয় শহর কলকাতায়। সেজে ওঠে শহর কলকাতার একাধিক বিখ্যাত সব পুজো মণ্ডপ। আর এই বাবু পালের আলোতেই একসময় সেজে উঠেছিল অমিতাভ বচ্চনের দিওয়ালির উৎসবের বাড়ির সজ্জা। তবে আজকে বাবু পাল নেই, তবু তার স্টুডিও জমজমাট, কারণ তার স্ত্রী এবং কন্যার হাত ধরে এই ব্যবসা এখনো এগিয়ে চলেছে। আগে উনি যখন ছিলেন তখন তো কাজের পরিধিটা আরও অনেক বড় ছিল, তবে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যাওয়ার পর আমি আর আমার মেয়ে তখন এই কাজের হালটা ধরতে তো বাধ্য হই। এবং আমাদের এখনও বাইরে কাজগুলো হয়, মানে হোল ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়াতে ধরুন হায়দ্রাবাদে, দিল্লিতে, বম্বেতে, নানা জায়গায় আমাদের কাজ হয় এখনও, আর কলকাতাতে তো আছেই। অমিতাভ বচ্চনকে তো ছোটোবেলা থেকে আমরা পর্দায় দেখি। এবার হঠাৎ করে ওনার বাড়ির কাজের একটা প্রস্তাব এলো, এবং উনি এবং ওনার মানে বাড়ির সবাই বা কারখানার সবাই খুবই মানে আমরা এক্সাইটেড ছিলাম যে ওনার বাড়ির কাজের জন্য। এবং উনি গিয়ে সাক্ষাৎও করে এসছেন, সে অভিজ্ঞতা ওনার খুব ভালো, ওনার সাথে দেখা করে কথা বলে। আমার সঙ্গে রয়েছেন চন্দননগরের আলোর জাদুকর কিংবদন্তি প্রতিম শ্রী শ্রীধর দাস। তার হাত ধরে শহর কলকাতার একাধিক বড় বড় পুজো মণ্ডপ সুসজ্জিত হতো আলোয়। তার থেকে শুনে নেব সেই সব গল্প। উল্লেখযোগ্য হচ্ছে যা একটা বিদ্যালঙ্গ বলে একটা জায়গা ছিল আমাদের এখানে, সেখানে জলের তলায়, মানে জলের তলায় আমি ল্যাম্প জ্বলবে, তার মধ্যে অটোমেটিক হবে, সব হবে, এটা আমি করেছিলাম। এটা উল্লেখযোগ্য নতুন ধরনের জিনিস, আমাকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ওখানে, একটা নতুন ধরনের জিনিস আমি সেটা আবিষ্কার করেছিলাম। এটা হচ্ছে আবিষ্কার করা, একটা ল্যাম্প জলের তলায় জ্বলবে, নিভবে, সেটা তো ভাবা যায় না। এখনকার দিনে কেউ ভাববে, এখনকার দিনেও ভাববে না। আমি করেছিলাম একটু, এটা করার পর কলেজ কর পুরো করেছিলাম। আমি যখন মস্কোতে করলাম, মস্কোর 3 জায়গা হয়েছে, 3 মাস ছিলাম আমরা মস্কোর, তাসখান, লেনিনগ্রাড, 3টে জায়গা হয়েছিল। তাপস সেন বলে একজন ছিল, স্টেজ লাইটের মানে থিয়েটার লাইটের কিংবদন্তি। তাপস সেন আমাকে প্রথম এসে বললো যে এরকম ইন্ডিয়ান ফেস্টিভ্যাল একটা আলো করে দিতে হবে, 3 মাসের জন্য ওদের আলো জ্বলবে 3 জায়গায়। টেমস ফেস্টিভ্যালে একটা অফার এলো যে এরকম টেমসের পার্ক দিয়ে একটা ময়ূরপঙ্খী জ্বলবে, বিরাট 25 ফুট লম্বা। সেও কিন্তু কেন অত দূর যাওয়া, তারপর তার মেটেরিয়ালস নিয়ে যাওয়া, নিয়ে আসা, একটা বিরাট ঝামেলা। কিন্তু আমি ওগুলো মনে করতাম না, আমি যাওয়া হওয়ার হবে এই বলে টেমসে আমি করেছিলাম একটা প্রথম টেমসে আমি 4 বার কাজ করেছি। প্রথম তখন যেটা বৈচিত্র্য এলো যে দেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর চিত্রায়ন, কিন্তু সেই চিত্রায়ন কি করে হবে, তার সেটা তো স্থির চিত্রে দিলে হবে না। স্থির চিত্রে প্রথম দিকে হতো, শ্রীধর দাসের কৃতিত্ব এখানে যে তিনি ওই স্থির চিত্রটাকে না ঘূর্ণিত চিত্র করলেন, সচল চিত্র করলেন, চলমান আলোর ছবি, যেটা টেমসে শ্রীধর দাস দেখিয়েছেন। সেই আলোর মায়ায় আমরা এখনো ডুবে আছি। আমরা তৈরি করতাম, আমরা হাতে বসে, হাতে বেঁধে, নিজের মন খাটিয়ে, তার ডোলার যাবতীয় জিনিস আমরা করতাম। আমরা ঘরে বসে করতাম, বাড়িতে করতাম, তারপর আমার কারখানাতে করতাম, লোকজন নিয়ে করতাম। এখন তো রেডিমেড জিনিস, এখন চায়না থেকে মাল কিনে নিয়ে আসা হয়, এখানে ফিটিংস করে বলে বিক্রি হয়।
তফাৎটা এই। চন্দননগরের গল্প এই পর্যন্তই। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।